আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, কারণ একদিকে এসআইআর এর শুনানি এবং অন্যদিকে মোথাবাড়ির ঘটনা, এই দুয়ে মিলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ জটিল হয়ে উঠেছে বিষয়টা। কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমতা ছাড়া করতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কি এইরকম কোনো মহা ভুল করে ফেলেছে আইনের চোখে? আমরা এবার এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিশিষ্ট আইনজীবী শেখ সেলিম রহমান রয়েছেন আমাদের সঙ্গে। সেলিম দা, আরও একবার স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি আপনার কাছে যেটা জানতে চাই যে আইন কি বলছে, সুপ্রিম কোর্ট কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমতা ছাড়া করতে পারে? আপনি প্রশ্নটা ভীষণ সুন্দর করেছেন। আমি চেষ্টা করছি একটু অল্প সময়ের মধ্যে রিপ্লাই করা, কারণ এটা খুব ভাস্ট সাবজেক্টটা। একদম। কারণ 142 মাথায় রেখে আমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। আপনাকে একবার বলেছি যে 142 মানে কনস্টিটিউশনের আর্টিকেল 142 এমন একটা পাওয়ার দেয় সুপ্রিম কোর্টের জাজেদের যে টু সার্ভ ন্যাচারাল জাস্টিস অর কমপ্লিট জাস্টিস সিস্টেম সুপ্রিম কোর্টের জজ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমি বলেছি ইনক্লুডিং আইন তৈরি করছে পার্লামেন্ট, সেই আইনকে ক্যান্সেল করা পর্যন্ত। এখানে স্বাভাবিক আপনার নেক্সট প্রশ্ন আসবে এবং খুব যুক্তিযুক্ত প্রশ্ন, তাহলে কি মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্ট সরিয়ে দিতে পারে? এই জায়গাটাতে আপনাকে একটু ব্যাকড্রপে যেতে হবে। সেটা হচ্ছে 142-র মানে কিন্তু কোথাও এটা নয় যে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, আমি যা অর্ডার দেবো আমাকে কনস্টিটিউশন সেটা অ্যালাউ করছে। নো, সুপ্রিম কোর্টের বহু জাজমেন্ট আছে, সেই সমস্ত জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলছে ডিসক্রিশনারি পাওয়ার বা ইনহেরেন্ট পাওয়ার বা 142 আর্টিকেল 142-তে আনফেটার্ড এবং স্পেশাল পাওয়ার, এটার কোনোটাই রিজনেবল এক্সপ্লেনেশন বা রিজনেবল গ্রাউন্ডের বাইরে হবে না। তাহলে একটা জায়গা আসবে বা এখন অলরেডি এসেছে, দেখবেন সুপ্রিম কোর্ট 142-তে যা অর্ডার দেবে আপনি সেটা কি প্রশ্ন করতে পারবেন না, এরকম কিন্তু হতে পারে না। তাহলে কি 142 এক্সারসাইজ করে সুপ্রিম কোর্ট চিফ মিনিস্টারকে সরিয়ে দিতে পারেন? আপনি যদি বলেন যে আইনে সে পরিধান আছে কিনা, কনস্টিটিউশন দিচ্ছে কিনা 142-তে, কনস্টিটিউশন 142-তে যে পাওয়ার দিচ্ছে সুপ্রিম কোর্টের জাজেদেরকে, অবশ্যই আপনি যদি অ্যাজ এ আইনের ছাত্র হিসেবে ইয়েস অর নোতে জিজ্ঞেস করেন, এই পাওয়ারটাও থাকতে পারে। কিন্তু এটা কি করা সম্ভব বা করবে? আমার উত্তর হচ্ছে না, এটা প্রশ্নই ওঠে না। কেন কি সুপ্রিম কোর্ট 5 জাজেস বেঞ্চ, 3 জাজেস বেঞ্চ বারবার বলে গেছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা অন্য জাজেদের হাতে যে ইনহেরেন্ট পাওয়ার থাকে সেটা কিন্তু মাস্ট বি রিজনেবল এক্সপ্লেন্ড, রিজনেবলি এক্সপ্লেন্ড। রিজনেবল এক্সপ্লেনেশনের বাইরে কোনো অর্ডার সুপ্রিম কোর্ট দিতে পারে না। স্বভাবতই আপনাকে এবার আমি একদম খুব পরিষ্কার ভাবে বলছি, মুখ্যমন্ত্রীকে সরানোর মতন মুখ্যমন্ত্রী একটি পলিটিক্যাল পার্টি দ্বারা নির্বাচিত হয়, আর সেই পলিটিক্যাল পার্টি ভোট পদ্ধতিতে জিতে আসে। যদি দেখা যায় এত কিছুর পরে সেই রাজ্যের ল অ্যান্ড অর্ডার সমস্ত কিছু ব্রেক করে গেছে, তাহলে তারও প্রভিশন রয়েছে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। রাষ্ট্রপতি শাসনের মাঝখানে যদি কোনো আইনি কোনো বিড়ম্বনা তৈরি হয় বা আইনি প্রশ্নের সম্মুখীন হয়, তখন কিন্তু সেটাকেও এক্সপ্লেন করার এবং অর্ডার দেবার সুপ্রিম কোর্টের পাওয়ার আছে। সুপ্রিম কোর্ট জাম্প করে ওইভাবে বলতে পারে না যে না তুমি মুখ্যমন্ত্রী সরে যাও, অতএব অন্য কোনো মুখ্যমন্ত্রী আসো। যেমন 142 সুপ্রিম কোর্টকে কিন্তু কোথাও অ্যাডমিনিস্ট্রেশন চালানোর পাওয়ার দেয় না। ওই কথাটা মাথায় রেখেই বলছি, ইনহেরেন্ট পাওয়ার, যা খুশি করতে পারে সুপ্রিম কোর্ট। কিন্তু তার মানে আবার এই নয় যে যা খুশি করতে পারে, তার মানে এই নয় যে আমি রাজ্যের পরিচালনাটাও আমি করব। পুলিশ কোথায় পোস্টিং হবে, কোথায় কি হলে, যেমন সেদিনকে একটা কথা হয়েছে মাঝরাত্রিরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নাকি ইন্টারভেন করে ল অ্যান্ড অর্ডার সামলেছে। দিস ইজ নট দ্য ওয়ার্ক অফ দ্য সুপ্রিম কোর্ট। না, সুপ্রিম কোর্টের এটা কাজই নয়, প্রশাসনের কাজ। সেই প্রশাসন যদি কাজ করতে না পারে তাহলে সেই প্রশাসনের ওপরে রাষ্ট্রপতি শাসন করে দেবে। কিন্তু এখন কিন্তু পুলিশ প্রশাসনটা আবার রাজ্যের কাছে নেই। এই যে আপনি যেটা বললেন না, যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেবে, আমি একটা ছোট্ট বক্তব্য একটু শোনাই মমতা বন্দ্যোপাধ্যায়, যে সত্যিই কি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে? সত্যিই কি রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু বারবার করে ঘুরে ফিরে আসছে। মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য একটু শোনাই, তারপরে আমি আসছি আপনার কাছে সেই প্রশ্নটা নিয়ে। শুনি। এবার কালকে পরশুদিন নাকি আইটিবিটির ডিজি এসেছিল কলকাতায়, বলেছেন মেয়েদের পরীক্ষা করে দেখা হবে, চেক করা হবে। আমি বললাম বাংলাটা কিন্তু একটু অন্যরকম। মেয়েদের গায়ে হাত দিলে অনেক মহিলাই হোক আর ছেলেরাই হোক, মেয়েদের দিয়েও যদি গায়ে হাত দিয়ে অসম্মান করো
মহিলারা কিন্তু মুখ বুজে থাকবে না, মহিলারা তার প্রতিবাদ করবে। প্রথমে নাম কাটবে, তারপরে লাইনে দাঁড় করাবে, তারপরে ভোট কাটবে, তারপরে খাবার বন্ধ করবে, তারপরে আশ্রয় কেড়ে নেবে, তারপরে রুটি রোজগার বন্ধ করবে, তারপরে উৎখাত করবে, তারপরে ভোটাধিকার কাটবে। দেশটা কি মগের মুলুক হয়ে গেছে নাকি? আজকে টার্গেট করেছে বাংলাকে। আমি পরিষ্কার করে বলতে চাই, ওরা আজকে বাংলাকে টার্গেট করেছে। প্রত্যেকে শপথ নিন, বিজেপি বা কংগ্রেস বা বামপন কেউ লড়েনি, কেউ দুর্দিনের পাশে ছিল না, একটা ভোটও কাউকে নয়, তৃণমূল কংগ্রেস ছাড়া, জোড়া ফুল ছাড়া। মনে রাখবেন, প্রার্থীকে ভুলে যান, এই জোড়া ফুলটাকে মনে রাখবেন। জোড়া ফুল জিতলে আমাদের সরকার আসবে, তৃণমূলের সরকার আসবে। আপনার লোক, আমি আপনার কাছে এইটা একটু জানতে চাইবো যে কোথাও গিয়ে কি এই ধরনের বক্তব্যগুলো আইনের চোখে তাতিয়ে দেওয়া বা প্রভোকেট করা? দেখুন, এখন আমাদের দেশের যে রাজনৈতিক যে আচার আচরণ বা রাজনৈতিক নেতারা যেরকম কথাবার্তা বলে, সমস্ত পার্টিরই কথা বলছি, সেখানে অনেক কিছু অ্যাবনর্মাল, আগে যেগুলো মনে হতো অ্যাবনর্মাল সেগুলো এখন আর নর্মাল মনে হয় না। যদি এবং বহু বক্তব্য বহু রাজনৈতিক দলের এমন ভাবে বলছে, আমরা কোর্টে থাকছি, আমরা আইন নিয়ে চর্চা করছি, সভাপতি আমাদের সমাজটাকেও খুব ক্লোজলি দেখতে হয়। আমরা তো সমাজ নিয়েই ডিল করি, আমরা আইন আদালত যাই করি সেটা তো সমাজের বাইরে নয়। সেইখান থেকে আমাদের যে অভিজ্ঞতা হয়, কোর্টে যেরকম মামলা আছে, যে মামলা আমরা ডিল করছি বা কোর্টের পরিবেশ যা দেখছি, সমস্ত কিছুই তো কোর্টে আসছে। এখনো আলটিমেটলি এই রাজনৈতিক দলের সব মামলা কোর্টেই চলছে। সেই জায়গা থেকে বলছি, আমি যেখান থেকে দেখতে পাই, সেখানে সমস্ত রাজনৈতিক দলেরই মরাল দায়িত্ববোধ এবং তাদের যে সম্পূর্ণ একখানা রাজনৈতিক দায়বদ্ধতা দেশের মানুষের কাছে, সেটা কিন্তু ব্যাপক হারে কমেছে। এবং এটা বোঝার জন্য বোধহয় যে কেউ বুঝতে পারে এবং সামনে তাকালেই দেখা যায়। কিন্তু আপনি স্পেসিফিক যেটা দেখালেন, সেটাতে এই আচার আচরণ, এইভাবে বক্তব্য, এ তো আমরা দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়ে গেছি। নর্মাল যেমন যে বক্তব্য রাখা হয় মিটিং এ বা মিছিলে, সেই বক্তব্য কিন্তু আজকের দিনে আমরা খুব কমই দেখতে পাই। তো সভাপতি, এটা এক্স্যাক্টলি হয়তো আপনি মোরালিটির প্রশ্ন করতে পারেন, স্টাইলের প্রশ্ন করতে পারেন, সমাজের মানুষজন এটাকে নিচ্ছে কি নিচ্ছে না এই প্রশ্ন করতে পারেন। সমাজের মানুষ নিশ্চয়ই নিচ্ছে, তাই এই ভাষায় কথা বলা হচ্ছে। সমাজের মানুষ না নিলে তাহলে এই ভাষায় কথা বলতো না। কিন্তু আইনি মতে কি এর কোনো সেকশন অ্যাপ্লিকেবল হবে? কোনো উগ্র মতবাদের জন্য কি কোনো পানিশমেন্ট হবে, বা কোনো এমন কোনো বক্তব্য যেটা আইনি ধারায় চলে আসছে? সেটা আমি পুরো বক্তব্যটা আপনি যেটা শোনালেন সেরকম মনে হচ্ছে না। রাদার আমরা এরকম বক্তব্য অনেক দেখেছি যেগুলো ডাইরেক্ট ল অ্যাট্রাক্ট করছে, মানে ব্রিচ অফ ল, যেগুলোতে এফআইআর হতে পারে, সেগুলো তো এফআইআর হতে আমরা দেখি না।